বাহ বাহ বাহ! এতক্ষণ পুকুর ঘাটে কি করছিস রে? শুধু কাপড় কাচতে গেছিস নাকি অন্য কিছু? নাকি নাটক করে আরাম করছিস বসে? তুই তো দেখি কাজের মেয়ে না, রাজকুমারী। এই কাজটা ছাড়া আর কোনো কাজ করছিস তুই? ঘরটা যে সকাল থেকে নোংরা পড়ে আছে, সেটা কে পরিষ্কার করবে বলো তো? তুই তো আমার সৎ বোন না, তুই তো আমাদের ঘরের মহারানী। তোর এই ভাব ভঙ্গি আর অহংকার আসে কোথা থেকে? শুনেছি ছোটবেলায় মাকে খেয়েছিস রে, আর এখন ভাব দেখাস যেন তুই কোনো ফেরেস্তা। সালমা বোন, তুমি তো জানো এই বাড়ির সব কাজ আমি একা হাতে করি। একটু বিশ্রাম নিতে গেলেই যদি এত কথা শুনতে হয়। এই তো একটু আগেই কাপড় কাচতে এসেছি। আসলে আমার কপালটাই খারাপ, না হলে জন্মের পরই কেন আমার মাকে হারালাম। আমার আর কিছু বলো না বোন, আমি কাপড় ধুয়ে এক্ষুনি বাড়ি ফিরছি, তুমি যাও। বাবারে, হুকুমের মহারানী! তুমি বললে আর আমি এখনই বাড়ি চলে যাব। মা তো বলেছে তোকে নিয়ে আমাকে বাড়ি ফিরতে। তোর গায়ের রং যে কালো, আমার বাবা তো তোর জন্য সমাজে মুখ দেখাতে পারে না। সত্যি বোন, আমার জন্য যদি কষ্ট হয়, ভালো লাগে না, একটুও ভালো লাগে না। কিন্তু আমি কি করব বলো, আল্লাহ তো আমাকে এমন করেই বানিয়েছে। যদি মানুষের ইচ্ছা আল্লাহ মানতেন, তাহলে আমিও সুন্দরী হয়ে জন্মাতাম। কিন্তু আল্লাহ যা চায় তাই তো ঘটে। তুমি আর কিছু বলো না, আজ সকাল থেকেই শরীরটাও ভালো লাগছে না। তুমি যাও, আমি কাপড় ধুয়ে এক্ষুনি বাড়ি আসছি। তা রাহেলা, তোমাকে তো বলেছিলাম মেয়েটার জন্য একটা ভালো পাত্র দেখতে। তুমি কি দেখেছো? কার জন্য? ওই কালো মেয়েটার জন্য? আমার মেয়েটা সারা জীবনকে ওর জন্য ঝুলে থাকবে? তোমার প্রথম বউ তো মরে গেল এই কালো মেয়েটাকে রেখে। আমি না হলে তো এতদিন ভাগাড়ে মরতো। যদি আগে জানতাম এই মেয়ে আমার মেয়ের কপালে কাল হয়ে বসবে, তবে তো তখন গলা টিপে মেরে ফেলতাম। গিন্নি, এত রাগ করো না তো, একটু বলার সুযোগ তো দাও। আমি আমাদের ছোট মেয়ের জন্য একজন ভালো পাত্র দেখেছি। দুদিন পর আসবে দেখতে। ছেলেপক্ষ ধনী পরিবারের। কিন্তু শোনো, তাদের কিছুতেই বলা যাবে না যে আমাদের একটা বড় মেয়ে আছে। একদম ঠিক বলেছো। ছেলেপক্ষ এলে ওই কালো মেয়েটাকে এমন ভাবে লুকিয়ে রাখবো কেউ কোনাক্ষরেও জানতে পারবে না। তুমি আজ একটা কাজের কাজ করছো। তবে শোনো, আমি ওকে আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। তোমারই একটা কিছু করতে হবে, না হলে ওকে চিরদিনের মতো এই বাড়ি থেকে চলে যেতে হবে। মা, আমি তো তোমার ওই সৎ মেয়েকে আনতে গিয়েছিলাম, কিন্তু সে কাপড় কাচতে গিয়ে তো ফিরতেই চায় না। উল্টো বলে আমরা নাকি ওকে মারি, বাড়িতে গেলেই নাকি ওর শান্তি নষ্ট হয়। তাই রেগে গিয়ে একাই চলে এলাম। সে তো আমার নিজের মেয়ে না, সৎ মেয়ে। তোমার বাবা ওকে মেরে ফেললো না কেন? কালো একটা মেয়ে রেখে কি লাভ? একটা কাজ ঠিক মতো করতে পারে না, সব সময় ভুল ভুল ভুল। মাথা ঠান্ডা করো তো রাহেলা। কি করব বলো, মেয়ে তো ফেলে দিতে পারিনি। যতই হোক নিজের রক্ত তো, মায়া তো লাগে। শোনো, তোমার দায়িত্ব ওর একটা হিল্লে করো, না হলে ওর ঠাঁই হবে না এই ঘরে। তোমার জন্য একটা ভালো খবর আছে। আমি আমাদের মেয়ের জন্য খুব ভালো ঘরের পাত্র দেখেছি। তুই খুব ভালো থাকবি মা। একটা কথা, পাত্রপক্ষ এলে কথা কম বলবি, না হলে ভুল বুঝে বসবে। আরে বাবা, তুমি তো দারুণ একটা কাজ করেছো। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ধনী পরিবারে বিয়ে হবে। আর তুমি যেটা বলছো একদম তাই করব। পাত্রপক্ষের সামনে মুখে কুলুপ পেতে রাখবো, একটাও কথা বের হবে না মুখ দিয়ে। দেখছো তো, আমার মেয়েটা যেমন রূপবতী তেমন বুদ্ধিমতী। এমন মেয়ে সারা গ্রাম খুঁজেও পাওয়া যাবে না। না না, ওই অপয়া কালো মেয়ের মতো নয়। কোনো কাজ পারে না, বুদ্ধিও নাই। চলো আমি গিয়ে দেখি ও কুচুটি মেয়ে কোথায় লুকিয়ে আছে। ইস, এত ধনী পরিবারে আমার বিয়ে হচ্ছে, আর এই অপয়া লিজা কিছুই দেখতে পাচ্ছে না। কি ভাগ্য আমার! কালোর বাচ্চা, কালো মর তুই! কি রে হতচ্ছাড়ি মেয়ে, এভাবে মাটিতে পড়ে আছিস কেন? এই একটু কাজ করলেই যদি হাঁপিয়ে পড়িস, তাহলে তোকে খেতে দেবে কে? রোজগার করিস না, তাহলে খেয়ে ফিরিস কোন সাহসে? যা যা, উঠোনটা ভালো করে ঝাড়ু দে। মা, আমি আর পারছি না,
আজ পুকুরে পা পিছলে পড়ে গিয়েছিলাম, তারপর ফেরার পথে আবার উঁচু জায়গায় হুঁচট খেয়ে পড়ে গেলাম। পায়ের এমন ব্যথা উঠেছে মা, এখনও ব্যথায় কাঁপছি, শরীরটাও খুব খারাপ লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে। একটু ওষুধ এনে দাও না মা, একটু হাঁটতে পারছি না। মা, ও মা, চুপ করে থেকো না মা, আমাকে একটু সাহায্য করো। মামা বাড়ির আবদার বুঝি? তুই যা বলবি আমরা তাই শুনবো। কোথায় রে তোর ব্যথা? এই তো দিব্যি ভালো আছিস। পা যদি ভেঙে যেত তাহলে বাড়ি অব্দি এলি কেমন করে রে? তুই একটা মিথ্যুক মেয়ে। না মা, আমি হেঁটে আসিনি, বাড়ির পাশে টুম্পা, ও তো আমাকে ধরে ধরে বাড়িতে নিয়ে এসেছে। মা গো, আর প্রশ্ন করো না মা, আমি আর পারছি না, শরীরটাও খুব খারাপ লাগছে। বাহ বাহ আপা, আপনার মেয়ে তো দেখতে খুবই লক্ষ্মীমন্ত। আমার ছেলের জন্য এমন পরিপাটি সুন্দরী মেয়ে খুঁজছিলাম অনেক দিন ধরে। আজ মনে হচ্ছে চোখের সামনেই সেই সুন্দরী মেয়েকে পেয়ে গেলাম। এমন রূপ তো সত্যিই বিরল। আমি তো জীবনে এত সুন্দরী মেয়ে দেখিনি। আহা আপা, আপনি তো কিছুই জানেন না। আমার মেয়ে আগে আরো বেশি রূপবতী ছিল। এই যে রোদে বেরিয়ে ঘুরে বেড়ায়, তাই একটু কালচে হয়েছে। কিন্তু কি বলবো, এমন রূপ আগে ছিল, মানুষ দেখলেই থমকে দাঁড়িয়ে থাকতো। আর ব্যবহার একদম মাটির মতো সরল, কারোর সাথে কোনো ঝগড়া নেই। আর কাজে, এই যে ঘরটা দেখছেন একদম গুছিয়ে গেছে, সবই ওর নিজের হাতে করা। আপনার কাছে সত্যি কথাই বলছি, এমন বউ পেয়ে ভাগ্যবান হবেন। মা, শুধু সুন্দরী মেয়ে দেখে পাগল হয়ে যেও না, যৌতুকের বিষয়ে আলাপ করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, এত জোরে বলিস না, আমার উপরে একটু বিশ্বাস রাখ। তা আপা, আমার ছেলে তো একমাত্র ছেলে, আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। আমরা যদি সবাই একদিন মরে যাই, তাহলে তো সব আমাদের ছেলে আর বৌমার হবে। আমার ছেলে একটা ব্যবসা করতে চায়, সেখানে কিছু টাকা দরকার। আরে আপা, এসব কি আর বলার মতো কথা? আমাদের তো একটাই মেয়ে, আমাদের যা কিছু আছে সবই তোর। আমাদের মেয়ে জামাইকে বঞ্চিত করব না, এটা আপনি নিশ্চিত থাকুন। তা আপনি বসুন আপা, আমি এক্ষুনি আমার মেয়ে রান্না করা খাবার নিয়ে আসছি। দেখবেন হবু বউয়ের হাতের রান্না খেতে কত মজা। আর তো দেরি না করি বিয়ান, তাড়াতাড়ি নিয়ে আসুন। শরীরটা এত খারাপ লাগছে যে কিছুই বলার মতো অবস্থায় নেই। সকাল থেকে একটা মানুষও আমার খবর নিতে আসেনি। আমি বেঁচে আছি না মরে গেছি সেটাও দেখার সময় নেই কারো। আমার বাবা তো একবার দেখতে আসলো না। সবাই সৎ হলেও বাবা তো আপন ছিল। হায় আল্লাহ, আমাকে মৃত্যু দাও। একটা ওষুধ যদি পেতাম তাহলে হয়তো শরীরটা একটু ভালো লাগতো। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এই রে হতচ্ছাড়ি, ভর সন্ধ্যাবেলায় কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিস? রাতের খাবারটা কি তোর মরা মা রেঁধে রেখে গেছে? আর পারছি না। এই মেয়েটাকে কি করলে আমার মনটা একটু শান্ত হবে আল্লাহই জানে। এই মেয়ে, উঠবি নাকি? না হলে ঝাঁটা দিয়ে ঠ্যাঙাবো তোকে। আমি জানি মা, তুমি কখনোই আমার গায়ে হাত দিবে না, তবে একবার কপালে একটু হাত তো দাও। দেখো আমার শরীরের কত জ্বর। আচ্ছা মা, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তবে কি পারতে আমাকে এত অবহেলা করতে? আজ খুব মায়ের কথা মনে পড়ছে। আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো একটু পানি একটু ওষুধ এনে খাওয়াতেন। কিন্তু ভাগ্য কি নিষ্ঠুর পরিহাস, আমার তো মাই নেই আর বাবা থেকেও নেই। শোন, তোকে একটা কথা বলি, তোর সব সমস্যার একটাই সমাধান। ঘাটে গিয়ে একটা কলসি গলায় বেঁধে জলে ডুবে মর, এটাই সব থেকে ভালো। এসব কি বলছো মা? আচ্ছা মা, আমাকে আর কত কষ্ট দিবে? আমি কি মানুষ নয়? আর কিছু বলো না মা, আমাকে আমার মতো থাকতে দাও, ক্ষমা করে দাও। আমার এত শরীর খারাপ, আমি কাউকে বোঝাতে পারছি না। শোন রে, আজ তোকে ক্ষমা করে দিলাম,
কাল সকাল সকাল উঠে সব কাজকর্ম একদম ঠিকঠাক করবি, না হলে আমার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় কেউ হবে না। কি একটা মেয়ে এই ঘরে দিল আল্লাহ, না হবে ওর বিয়ে, না হবে কোনো সংসার, দুঃখেই ও মরবে। ও মা গো, কেউ আসো নাকি ঘরে? আমাকে একটু সাহায্য করো মা, আমার অনেক খিদে পেয়েছে, দয়া করে একটু খেতে দিবে কেউ? ঘরে কেউ থাকলে একটু সাড়া দাও গো মা। ওরে বাবারে, এই বুড়ি তো কানের মাথা খেয়ে ফেলবে মনে হচ্ছে। ছি ছি, এই বুড়িটার শরীরে কি হয়েছে? এত নোংরা গন্ধ বেরোচ্ছে যে সহ্যই হচ্ছে না। এই বুড়ি, এখান থেকে দূর হও। তোমার শরীরের এসব কি গুটি গুটি বসন্তের মতো? তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নাই? আর একটা কথা বললে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। মা গো, আমি নিজের থেকে এই সব শরীরে আনেনি, আল্লাহ আমাকে এই রোগ দিয়েছে। খালি একটু খাবার চাইছি মা, দিয়ে দিলেই চলে যাব। তুমি আমাকে এত অপমান করছো কেন? আমি কি ইচ্ছা করে এমন হয়েছি? মা, অহংকার করো না, আল্লাহ অহংকারকারী মানুষদের পছন্দ করেন না। তোমাদের কথা শুনেই বাহিরে এলাম। কি হয়েছে এখানে? আপনি কে? কিছু মনে করো না মা, আমি একজন বুড়ি, শরীরে গন্ধ আর রোগ আছে। তোমার বোন আমাকে খুব অপমান করে কথা বলেছে, আমি শুধু একটু খেতে চেয়েছিলাম। এটাই কি আমার অপরাধ? ও মা, এ কেমন ব্যবহার করছো বোন? জানি না তুমি কি অপরাধ করছো, কিন্তু মানুষকে অপমান করা ঠিক না বোন। কার মনে কি আছে সেটা আল্লাহই জানেন। তোমার কথাগুলো শুনে বুকের ভিতরটা কেমন করছে। আরে আরে, দেখো দেখি কার মুখে কথা। কালোর বাচ্চা লিজা আর ওই পচা বুড়ি দুজন একেবারে মিলে গেছে। তুই এক কাজ কর, ওই বুড়ির সাথেই চলে যা। তুই তো এমনি তো ভিখারির মতোই। আর একটা কথা বলবি, তোর মুখ থেকে জিভ টেনে বের করে দেবো। তখন বোবা হয়ে ওই বুড়ির সাথেই ভিক্ষা করবি। না মা, তোর মধ্যে অহংকার আকাশ ছুঁয়েছে। আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা রেখে যাচ্ছি, মানুষের মনে কষ্ট দিস না মা। এর ফল একদিন তুই পাবি, ঠিকই পাবি। ওরে বাবারে, সর্বযন্ত্র ফটির চাঁদ এসেছে। এই বুড়ি, তুই আমার কি করবি হ্যাঁ? একবার যদি মাকে আনতাম, তোর কপালে ঝাঁটা পেটা নিশ্চিত। দূর হ, দূর হ বলছে আমার বাড়ি থেকে। ও মা গো, আমার শরীরে এসব কি হলো গো? এ কি সর্বনাশ হয়ে গেল আবার? আমি ওই বুড়িকে কেন এত খারাপ কথা বললাম গো? হায় হায়, আমার জীবন শেষ, সব শেষ। এইসব তোর কি হলো রে? তোর তো দুদিন পর বিয়ে, এখন কি হবে রে? ছেলেপক্ষ কি তোকে আর বিয়ে করবে? তুই শরীরে কি মেখেছিস? বোন সালমা, তুই এত জোরে জোরে কান্না করছিস কেন? তোর শরীরে এসব কি হলো? বোন, আমি সবকিছু দেখতে পাচ্ছি, সব ভুল বুঝতে পারছি। আমি ওই বুড়ি মাকে কেন এত অপমান করলাম? সে হয়তো আল্লাহর প্রেরিত কেউ ছিল, আমাদের পরীক্ষা নিচ্ছিল। আমার জীবন শেষ হয়ে গেল গো। আমাকে ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়ে গেছে। তোর চোখ দিয়ে আজ আলোর রেখা বেরোচ্ছে লিজা। ভালো করলে ভালোই হয়, আর খারাপ করলে খারাপ ফেরত আসে। হায় আল্লাহ, আমি কি শিক্ষা দিলাম আমার মেয়েকে? মানুষকে মানুষ মনে করতে শেখাতে পারলাম না। আমি নিজের হাতেই নিজের মেয়ের ভবিষ্যৎ শেষ করে ফেললাম। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে যায়। সেই কালো মেয়েটি লিজা একটি ভালো পরিবারের ছেলের সাথে বিয়ে হয়ে যায়। সে এখন তার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে।